নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে এই ভিডিও হচ্ছে বিশেষ করে 10 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য। আর আজকের টপিকস হচ্ছে যে তোমাদের প্রবন্ধগুলো রয়েছে 6টা, তার মধ্যে একটা হচ্ছে ঘর ও বাহির। এর পূর্বে আমি ভাগীরথীর উৎস সন্ধানে যে প্রবন্ধটা রয়েছে তার আলোচনা করেছি, ঠিক আছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা এর পূর্বে আপলোড করা হয়ে গেছে চ্যানেলে, এই চ্যানেলেই পাবে, ঠিক আছে, প্লে লিস্টে পেয়ে যাবে। তো যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন ভিডিওটা। আর এখন যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে ঘর ও বাহির। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব লেখক পরিচিতি বা পরিচয়, সারাংশ, আর এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর, মানে সাবজেক্টিভ প্রশ্ন উত্তর আর অবজেক্টিভ প্রশ্ন উত্তর। এই গল্প থেকে যত রকমের প্রশ্ন হবে আমি সব করে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন, আর বেল আইকনটা অল করে ওখানে নোটিফিকেশান অল করে দিবে। তাতে কী হবে, পরবর্তী যে তোমাদের যে প্রবন্ধগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, এর সবগুলোরই টোটাল সিলেবাস যেটা বাংলাতে রয়েছে 10 ক্লাসে সবগুলোরই ভিডিও পাবে, ঠিক আছে। সেটা আবার 2 দিনের মধ্যেই পেয়ে যাবে। মোটামুটি 7 তারিখ পর্যন্ত তোমাদের সব কটা সাবজেক্ট মানে টপিক্সের উপর আমি ভিডিও তৈরি করে দেবো। তো জলদি করে ভিডিওটাকে শেয়ার করে দাও, ঠিক আছে। সবাই হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যেখানে পারবে শেয়ার করো। এরপরে আলোচনায় আসা যাক। তো ঘর ও বাহির যেটা রয়েছে, ঠিক আছে, এখানে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর লেখক পরিচয়, রবীন্দ্রনাথের সম্পর্কে যতটুকুই বলা যায় অতটুকুই কম, ঠিক আছে। আর এর সম্পর্কে বলে একটা ভিডিওতে শেষ করা যাবে না, অনেক লম্বা চওড়া এর জীবন পরিচয় রয়েছে। তবুও সংক্ষিপ্ত আকারে যেটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট 10 ক্লাসের জন্য সেগুলো বলে রাখি। বিশ্বকবির আবির্ভাব হয়েছিল, মানে জন্ম হয়েছিল 25শে বৈশাখ, আর ইংরাজিতে 7ই মে। আর সালটা হচ্ছে, ইংরাজি সালটা হচ্ছে 1861, ঠিক আছে। তো 1861 সালে কবির জন্ম। আর কবির যে মৃত্যু হয় সেটাও এখনই বলে রাখি, সেটা হচ্ছে 1941 সালে। তো এই যে 80 বছর 81 বছরের জীবনে কবি বহু সাহিত্যর মধ্যে বহু কিছু জিনিস রচনা করেছে। যেমনটা এর জন্ম পরিচয়টা প্রথমে বলিনি, ইনার জন্ম হয়েছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, ইনার জন্ম হয়। আর কবি, লেখক ও সাহিত্যিক হিসাবে রবীন্দ্রনাথের পিতামহ যে প্রিন্স ছিল দ্বারকনাথ ঠাকুর, আর তার ছেলে মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম হচ্ছে সারদা দেবী। তো মোটামুটি তার পিতার নামটা জেনে গেলে তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তার মাতার নাম হচ্ছে সারদা দেবী। তাছাড়াও এর শিক্ষা জীবন সম্পর্কে, মানে বাড়িতেই শিক্ষা জীবন শুরু হয়েছিল। পরবর্তী সময় ওরিয়েন্টাল স্কুলে পড়েছিল, ভর্তি হয়েছিল প্রথমেই। তো জীবন স্মৃতি যে রয়েছে, ঠিক আছে, জীবন স্মৃতি প্রবন্ধে সেইগুলো সব বিবরণ দেওয়া রয়েছে। আর জীবন স্মৃতি প্রবন্ধেরই একটা প্রবন্ধ, সেটা হচ্ছে ঘর ও বাহির, যেটার আমরা এখানে আলোচনা করছি। তো এই যে কবি, ঠিক আছে, বাল্যকাল থেকেই কেমন ছিল, অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন, আর অন্তর্মুখী ছিলেন, লাজুকও ছিলেন। প্রকৃতি প্রতি তার একটা প্রবল আধ্যাত্মিক জিজ্ঞাসা ছিল। প্রকৃতি বলতে এই যে আমাদের চারিপাশে যে রয়েছে বাতাবরণ, গাছপালা, এগুলোকে মিলেই প্রকৃতি হয়। আচ্ছা, উত্তরাধিকারী সূত্রেই তিনি পেয়েছিলেন এই ধর্মচিন্তা। উত্তরাধিকারী বলতে তেনার ওই যে ঘরে যে গুরুজন রয়েছে তারা সবাই এই সব ধার্মিক চিন্তাগুলো এর মধ্যে প্রচার প্রসার করেছিল। মানে ছোটোবেলা থেকে তাকে বিভিন্ন রকমের রামায়ণ, মহাভারত, এইসব ধার্মিক কাহিনীগুলো বলে দেওয়া হয়েছিল মুখে মুখেই। আর বাল্যকালেই তাকে কাটাতে হয়েছিল, এই যে বাল্যকালটা তার কেটেছিল যে ঠাকুর বাড়ির ভৃত্যদের অধীনে। ভৃত্যদের বলতে মানে বড় ভাইদের অধীনে। রবীন্দ্রনাথরা মূলে ছিল 8 ভাই 9 ভাই, ঠিক আছে, ভাই বোন মিলে অনেকেই 13 জন ছিল। তাহলে তাদের সব থেকে ছোট ভাই বলতেই ছিল রবীন্দ্রনাথ। তো হয়েছে যে এদের অধীনে ছিল, আর গৃহের মধ্যে আবদ্ধ থাকতো, মানে বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। আচ্ছা, মুক্তি পেতে চেয়েছিল সব সময় তার কবি মন, আর কবির মনে সেই কথা প্রকাশ পেয়েছে জীবন স্মৃতির গ্রন্থের বিভিন্ন রচনায়। জীবন স্মৃতির মধ্যে যে 45টি প্রবন্ধ রয়েছে এই ঘর ও বাহির এরকম টাইপেরই, সেখানে সব কিছু জিনিসগুলো আলোচনা হয়েছে। যদি তোমাদের কোনো দিন সময় হয় পরীক্ষার পরে সেগুলো পড়ে নেবে। এখন কথা হয় যে এই যে আত্মপরিচয় দিতে গিয়ে কবি নিজেই বলেছেন, কবি হিসাবে চিহ্নিত করেছেন যে তার রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র কবি ছিলেন না,
সেখানে তিনি বলছেন যে তিনি কবি ছিলেন না। কি ছিলেন না, কবি এক ধারে ছিলেন, যেমনি কবি তেমনি ছিলেন নাট্যকার, মানে নাটকও লিখতেন, উপন্যাস লিখতেন। উপন্যাস মানে বড় বড় গল্প, যেগুলো ফিল্ম টাইপের আপনারা হয়তো দেখে থাকবেন অনেকেই। যেমন উপন্যাস বলতে তার চোখের বালি, নৌকাডুবি, ঠিক আছে, শেষের কবিতা, আরও অনেক রয়েছে, এরকম 14-15টা রয়েছে। আর গল্প ছিল, সঙ্গীত ছিল, চিত্রশিল্পী ছিল, মানে নিজেই তিনি ছবি আঁকতেন, অনেক ছবি জীবনে লিখেছে। প্রবন্ধ, যেটা এখন আমরা পড়ছি ঘর ও বাইরে, একটা প্রবন্ধ তার। তাছাড়াও দার্শনিক ছিলেন। জীবনের সর্বত্র ছিল তার অবাধি প্রবেশ, মানে এমন কোনো সাহিত্যের শাখা নাই যেখানে রবীন্দ্রনাথ লিখে না, কবিতা বলো, কাব্য বলো, ঠিক আছে। তো সমাজ ও সাহিত্য দর্শনে স্বদেশ প্রেম, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি বিষয়ে তিনি গভীর চিন্তাশীল ছিলেন। এইসব বিষয়েই তিনি বিভিন্ন জায়গায় লিখেছে, আর দেশ ঘুরে ঘুরে অনেক কবিতাও লিখেছিলেন। যাই হোক, কবি পরিচয় শেষ হবে না, এইটুকুই বলে রাখি। আর যদি আরও আপনাদের মানে কবি পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পিডিএফ শেয়ার করে দেবো বা একটা আলাদা ভিডিওতে কোনো সময় আলোচনা করে দেবো রবীন্দ্রনাথের জীবন পরিচয় নিয়ে। আর এখন আসি আমরা এই সারাংশের মধ্যে, যেটা এখানে জীবন স্মৃতির যে প্রবন্ধটা ঘরোবাহী। তো এই ঘরোবাহী যেটা 10 ক্লাসে তোমাদের রয়েছে, এর মূল সারাংশ, এই সারাংশটা ভালো করে শুনবে, এখান থেকেই তোমাদের অনেক প্রশ্ন উত্তর হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে, আর আমরা এই সারাংশ শেষ করে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলো, তার সাথে সাথে পরে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, যেগুলো লং টাইপের প্রশ্ন উত্তর, সেগুলো সম্পর্কেও আলোচনা করবো, এই নিচের দিকে রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে, তাড়াহুড়োর কোনো নেই। আর তাড়াহুড়োতে ওই মোবাইলে রিলস দেখা যায়, পড়াশোনা করা যায় না, ঠিক আছে। তো এখানে পড়াশোনা করতে গেলে কিন্তু অনেকে টাইম দিতে হবে। তো যাই হোক, এবারে সারাংশে কী আছে না, জীবন স্মৃতির এই যে ঘর ও বাহির প্রবন্ধ, এখানে ঘর ও বাহির বলতে রবীন্দ্রনাথের ঘরের সম্পর্কে, যে ঘরের ভিতরে তিনি কেমনভাবে সেই ছোটোবেলার দিন কাটিয়েছে, আর বাইরের যে প্রকৃতিটা যেটা তিনি দেখতে পেতেন না সেটা কেমনভাবে ছিল, এইসব সম্পর্কেই দেওয়া আছে মোটা কথায় বলতে গেলে। মানে রবীন্দ্রনাথের ঘরের চারিপাশে যে বাতাবরণ ছিল, কেমন আবহাওয়া ছিল, কী ছিল, সেই সব সম্পর্কে এই গল্পে রয়েছে। তো চলো সারাংশে আসি এবারে। তো সারাংশ হচ্ছে যে এখানের যে জীবন স্মৃতির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ তার মানসপটে ভেসে উঠেছে বাল্যকালের স্মৃতিকথা, মানে ছোটোবেলাকার দিনের যে কথাগুলো, সেই সব কথাগুলো এখানে তুলে ধরেছেন। তার মনের পথে উদয় হয়েছে যে এই যে তার গৃহবদ্ধ যে জীবন ছিল, সেই সব সম্পর্কে বলেছেন। কবি যে প্রকৃতির প্রতি যে তার প্রেম ছিল, একটা আলাদাভাবে যে তার একটা প্রকৃতির প্রতি টান ছিল, প্রকৃতির প্রতি যে বিভিন্ন প্রকৃতি বলতে যে চারিপাশের যে বাতাবরণ, সেই সম্পর্কে তার একটা গভীর আত্মবোধ ছিল, সেই সম্পর্কে তিনি এখানে লিখেছেন। তিনি অবসর পেলেই দু চোখ মেলে থাকতেন এই মায়াবিনী বিশ্ব প্রকৃতির সৌন্দর্য, সীমাহীন সৌন্দর্যের দিকে তাকিয়ে রতেন। কবি ভুলতে পারেননি সেই দিনের যে ভিত্র রাজক, মানে ভাইদের শাসনে যে দিন কাটিয়েছিল, বা এই যে চাকরদের অধীনে দিন কাটিয়েছিল, এই দিনগুলো সে ভুলতে পারেনি। বাড়ির দোতলায় দক্ষিণ পূর্বের ঘরের কোণে যে এই যে রবীন্দ্রনাথকে বসিয়ে করে আর সাম যে একটা গন্ডি টেনে দিয়ে চলে যেত, সেই কথাগুলো তিনি এখানে তুলে ধরেছেন। আর যদি মূল পাঠটা না পড়ে থাকেন তাহলে 15-20 মিনিট টাইম লাগবে, সেটা আপনারা হয়তো পড়ে নেবেন বা ইউটিউব করবেন, ওখানেও অনেকজনেই এর অডিও সামারি আপলোড করে রেখেছে, ঠিক আছে। তো গন্ডি টেনে দিতেন, আর গন্ডি অতিক্রম করার কোনো উপায় ছিল না। রবীন্দ্রনাথ জানালার ফাঁক দিয়ে বাহির লোকের বিচিত্র দৃশ্য দেখতেন, আর কবির কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা ছিল যে পুকুরের পূর্ব ধারের এই দেওয়ালের ঘেঁষা দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড চীনা বট গাছটি। তো এমসিকিউ টাইপ প্রশ্নই সেখানে তোমাদের আসতে পারে যে ওই পুকুরের ধারে কি ছিল, তাহলে চীনা বট গাছটি ছিল সেখানে। তো আমরা তবু ওটা আলোচনা করবো, তাও বলে রাখি এখানে। অজস্র এই যে ঝুড়ি নেমে, মানে তার শিকড়গুলো অন্ধকারে যে জমাট বেঁধেছিল চতুর্দিক মিলে, যে জায়গাটার কথা হয়তো প্রকৃতিও কিছু বিশেষ করে বর্ণনা করেনি, এটা প্রকৃতির মোটামুটি একটা বলছে ভুল হয়েছে। তার মনে হতো যে যে এই যে পুরো পৃথিবী যে তৈরি করেছে, তিনি হয়তো এই চীনা বটগাছটা সম্পর্কে অনেকটা কম লিখেছেন, ইনার আরও অনেক মাহাত্ম্য বা গুরুত্ব ছিল ওই স্থানটায়। আচ্ছা, ভৃত্যদের শাসনে যে অধীনে থেকেই, মানে বড় ভাইদের শাসনে যে বাল্যকাল কাটাতে হয়েছে কবি রবীন্দ্রনাথকে, তাহার এই যে আহার, মানে তিনি কি খাবার খেতেন, তিনি কেমন কাপড় চোপড় পরতেন, ঠিক আছে, আহার বিহার পোশাক পরিচ্ছদ,
সব কিছুই ছিল, বাড়ির ছেলেদের কোনো প্রকারে স্বাধীনতা ছিল না। বড়দের আহার বিহার, পোশাক পরিচ্ছন্ন, আবাদ মানে আরাম আমোদ মানে ওদের ভোগ বিলাস, এইসব সব কিছুই ছিল। আলোচনা সব কিছুই তাদের ধারা বাইরে ছোঁয়ার বাইরে ছিল। আচ্ছা, বাড়ির বাইরের যে বাড়িতে দোতলায় দক্ষিণ পূর্ব কোণে ঘরে চাকরদের মহলে তাদের দিন কাটতো। কোথায় দিন কাটতো? চাকরদের মহলে কবির দিন কাটতো। মানে নিজের আত্মীয় স্বজন বা মা বাবা এদের সাথে বিশেষভাগে টাইম কাটাতে পারতো না। আর এখানে আরও একটা কথা বলা হয়েছে যে বাইরে যাওয়ার কোনো যেমনি বারণ ছিল, তেমনি ভিতরে আসাও তেমনি বারণ ছিল। সব জায়গাতে নিজের ইচ্ছা খুশি মানে নিজের ইচ্ছা মতো যাওয়া আসা বাড়ির মধ্যেও বন্ধ ছিল। তাই তাদের ঘরের বাইরেটাকে আড়াল করলে আড়াল এই আবডাল থেকেই দেখতে হতো। মানে নিজের বাড়িতেও কোনো স্বাধীনতা ছিল না কবির, সেটাই বলতে চেয়েছে। আর প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথের কাছে প্রকৃতির আকর্ষণ শৈশব থেকেই ছিল দুর্বার। মানে প্রকৃতির প্রতি একটা টান ছিল। বাইরের এই যে প্রকৃতি, গাছপালা, বিভিন্ন রকমের হাওয়া, তো এই মাঠের প্রতি যে একটা টান ছিল, সেই টানটা তার সবসময় আকাঙ্ক্ষা দুর্বার হয়ে সুদূর প্রয়াসী শিশুকে গৃহের গণ্ডি অবস্থায় বসে বসে ভাবতেন আর কবে তার পায়ের এই যে বেড়ি মানে কবে তাকে এই বাড়ি থেকে বাইরে যেতে মুক্তি দেবে, খাঁচার দোয়ার খুলে দেবে। ঠিক আছে। আর পাখির মতো সে উদার উন্মুক্ত আকাশে যেমন পাখি উড়ে বেড়ায়, তেমনি রবীন্দ্রনাথও মাঠে ঘাটে প্রকৃতির বুকে ঘুরে বেড়াবার জন্য ছটপটাতো বাড়ির মধ্যে। তো ঘরে যে এই শিশু রবীন্দ্রনাথের পায়ে অনুশাসনের শিকল যে পরিয়ে দিয়েছিল, বহির প্রকৃতি তাকে উদার স্বপ্নলোকে আরতি করে সুখের একটা উচ্চভূমিতে তুলে ধরেছে। বনের পাখি ডাক শুনে এই খাঁচার পাখি আর থাকতে পারে না। মানে বলতে চাইছে যে বাইরের প্রকৃতির টানের প্রতি টান হয়ে রবীন্দ্রনাথ বাড়িতে থাকতে পারে না, ছটফট করে বাড়িতেই দিন কাটাতো। বন্দি পাখিটির মনে সেই আরতি তাকে আকুল করে তুলেছিল। কবি রবীন্দ্রনাথের স্মৃতিতে এই যে চিরসভার যে হয়েছিল বাড়ির বাইরে একটা বাঁধানো পুকুরের স্মৃতি, যেটা তিনি জানালার বাইরে থেকেই দেখতেন। সেই দুপুরবেলা সেখানে কেউ থাকতো না স্নান করার সময়, আর পাড়ার বিভিন্ন লোক স্নান করতে আসে, কেমন করে স্নান করতো তাদের নিজস্ব একটা যে বিশেষতা ছিল। কেউ চটপট স্নান করে যেত, কেউ আবার অনেকক্ষণ ধরে মন্ত্র আওড়াতে আওড়াতে স্নান করতো, এইসবগুলো বলা হয়েছে। তার সাথে কী হয়েছে, দুপুরবেলা যখন জনশূন্য হয়ে যেত পুকুর ঘাট, তখন সেই রাজহংসগুলি সেখানে জলে সাঁতার কাটতো আর শামুক তুলে তারা কীভাবে ঠোঁটে ভেঙে খেত, সেই সবগুলো পরিষ্কার করে এখানে বলা হয়েছে। তার সাথে সাথে এটাও বলা হয়েছে যে ঘরেও বাইরে কবির যে ছেলেবেলার অনেক স্মৃতি জীবন্ত হয়ে ফুটে উঠেছে। তার বাল্য জীবনের বাইরে যে সংবরণটা ছিল অত্যন্ত দুর্লভ, অথচ সেই সংসর্গ লাভের জন্য তার চিত্ত অজানিত আনন্দের মধুর স্পর্শ দুলে উঠেছে। ছুটির দিনে সুযোগ পেলেই সে কখনো কখনো গল্পটা দেখবে শেষ দিকে দিয়ে আছে এগুলো, কখনো কখনো তাদের বাড়ির উত্তর দিকে গোলাবাড়িতে গিয়ে উপস্থিত হতেন। এটা উল্লেখ আছে গোলাবাড়ির কথা। ঠিক আছে। সেখানে গিয়ে অপার আনন্দ অনুভব করতেন। ছেলেবেলার স্মৃতি রোমান্ত করত, আর ওখানে গিয়ে তার মনে হতো যে জগৎটা জীবনটা যেন একটা গভীর রহস্যের আবৃত্তি, সর্বত্রই যেন কিছু অভাবনীয় আছে এবং সেটা যে কখন পাওয়া যাবে তার নিশ্চিন্ত নেই। কবির মনে সেই রহস্য লোকের সন্ধানে দিতে সবসময় ব্যস্ত থাকত। এই রহস্য মায়া মমতার যে কবির শিশু হৃদয় আবিষ্ট করে রাখত। আর কবির মনে একটা প্রশ্ন জাগত যে প্রকৃতির রহস্য এই যে এত দুর্বার বা বিভিন্ন রকমের, আর সেই এই নিঃসর্গ রহস্যর অন্তঃপুরে প্রবেশ করে সেখানকার সংবাদ মানে এই যে প্রকৃতির বিভিন্ন রকমের যে জানকারিগুলো যেগুলো তার কাছে অপরিচিত, সেই অপরিচিতলার কাছে গিয়ে তিনি তার পরিচয় করে নেওয়ার একটা যে মনের মধ্যে আশা ছিল, সেই সব সম্পর্কেই এই শেষটাতে দেওয়া হয়েছে। আর গল্পর শেষের দিকে একবারই দিয়ে আছে যে এক জীবনে মানুষ প্রকৃতির সংসর্গে কতটুকুই বা জানতে পারবে, শত জীবনেও সেই প্রকৃতিকে নিঃশেষ জানা সম্ভব নেই। মানে এই যে বিশ্ব প্রকৃতি রয়েছে, কোনো একজন ব্যক্তি কতটুকু জানবে, কদাপি নয়, মানে কোনো দিনই নয়। তাহলে বিশ্ব পথিক রবীন্দ্রনাথ কতবার বিশ্ব ভ্রমণে করেছেন, মানে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন। তার রোমান্টিক কল্পনার এই
যে তথাপি কবির এই যে অপেক্ষাময় উক্তি, যে বিপুল এই পৃথিবী কতটুকু জানি, জীবন স্মৃতি লিখিতে বসে কবি ঘর ও বাহিরে তার মহত্বপূর্ণ বাল্য জীবনের স্মৃতির ছবিগুলো আপন মনের মাধুরী মিশিয়ে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন। যাই হোক, এইটি ছিল সারাংশ। এরপরে আর যেটা এর মূল, যেটা তোমরা অনেকক্ষণ থেকে হয়তো ভিডিওটা দেখছো, তো চলো এবারে যে এটার মূল এমসিকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে সেটা আমরা আলোচনা করব। আর সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা নেওয়া আছে যে বাল্যকালে, না সরি এখানে বাল্যকালে বলা যাবে না, ভুল হচ্ছে প্রশ্নটা, আমাদের ভোগবিলাসের আয়োজন ছিল না। তো অপশন দেওয়া হয়েছে যে বাল্যকালে, কৈশোরকালে, আর শিশুকালে, বার্ধক্যে। তো যারা মূল পাঠটি পড়েছো তারা খুবই সহজ এটা উত্তর দেবে যে এটা হবে বাল্যকালে, ঠিক আছে, বা শিশুকালে, বা কৈশোরকালে, বা বার্ধক্যে। তো যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো এর গ নম্বর হবে উত্তর, শিশুকালে এদের ছিল না। আচ্ছা, আদর করা ব্যাপারটা বিনোদনের জন্য, এটা কাদের বিনোদনের জন্য? অভিভাবকদের জন্য, না ছেলেদের জন্য, না অতিথিদের জন্য, না শিক্ষকদের জন্য? তো এটা অভিভাবকদের জন্য। এরপরে 3 নম্বরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা ছিলাম শাসনের অধীনে, কাদের? শিক্ষকদের, চাকরদের, না অভিভাবকদের, না দাদাদের? তো এখানে কাদের অধীনে ছিল? চাকরদের অধীনে ছিল তারা। এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে আমাদের বাড়ির দর্জির নাম ছিল, ঠিক আছে, আমাদের বাড়ির দর্জি ছিল। তো কে ছিল এখানে? যদি পড়েছো তাহলে নিশ্চয়ই জানবে। খ নম্বরে সঠিক উত্তর হবে নিয়ামত খালিফা হবে। এরপরে যে যেটা নিয়ে আছে 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের দিন কাটাতো দোতলার কোন দিকে? দক্ষিণ পূর্ব কোণের ঘরে? তো এর সঠিক উত্তর কোনটা হবে? ওই প্রথমের অপশনটা হবে, বাকি অপশনগুলো পড়ে অনেক লেট হয়ে যাবে। তো এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণের ঘরে তাদের দিন কাটাতো। 6 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে বালকটি কবিকে বসিয়ে চারিদিকে গন্ডি কেটে দিত তার নাম কি ছিল? তো কে কেটে দিত? এখনই বলা হয়েছে যে শাম নামের যে চাকরটি ছিল সে গন্ডি কেটে দিত। এরপরে আরেকটা 7 নম্বর প্রশ্ন নেওয়া আছে যে উপরের ঘাট শূন্য জনশূন্য নিস্তব্ধ হতো, কখন নিস্তব্ধ হতো? সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলায়? তো দুপুরবেলায়, তো এখনই বলা হয়েছে সারাংশ আলোচনার সময়। তারপরে যেটা 8 নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে কবির সমস্ত মনকে অধিকার করেছিল, কোনটা অধিকার করেছিল? এই যে পুষ্করিণীর তীরে নির্জন বটতলটি, ঠিক আছে। পুষ্করিণী মানে কি? পুষ্করিণী শব্দের অর্থ হচ্ছে বাঁধ, ঠিক আছে, পুকুর। 9 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে কবিদের যে দুধ দিত তার নাম কি? তো যারা মূল পাঠটি পড়েছে সেখানে দেওয়া আছে যে তার নাম হচ্ছে কি? তারা গোয়ালিনী, ঠিক আছে, তার নাম হচ্ছে তারা গোয়ালিনী। এরপরে যে প্রশ্নটা নেওয়া আছে যে দক্ষিণের বারান্দার এক কোণে পুঁতে রোজ জল দেওয়া হতো, কি পুঁতে ছিল? আমের বিচি, আতার বিচি, ঠিক আছে, পেয়ারার বিচি ছিল, আর একটা ডালিমের বিচি। তো এখানে কী হবে? আতার বিচি হবে সঠিক উত্তর। যারা মূল গল্পটি পড়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইবারে যে প্রশ্নগুলো নিয়ে আছে এগুলো আছে অতি লঘু প্রশ্নোত্তরীয়, 1 নম্বরের জন্য, কোনো সময় 2 নম্বরের জন্য এরকম প্রশ্ন হয়ে থাকে। ঘর ও বাহির প্রবন্ধটি কার লেখা বা রচয়িতাকে এর, ঠিক আছে। তো এটা রবীন্দ্রনাথের লেখা, এটা সবাই জানো। এরপরে রচনাটি কোথা থেকে গৃহীত হয়েছে? জীবন স্মৃতি নামক গ্রন্থ থেকে গৃহীত হয়েছে, মানে ওখান থেকে নেওয়া হয়েছে। 3 নম্বরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কবি রবীন্দ্রনাথের শিশুকাল জীবনযাত্রা কেমন ছিল? তো কবি রবীন্দ্রনাথের শিশুকালের জীবনযাত্রা ভোগবিলাস অত্যন্ত সাদাসিধে ছিল। সাদাসিধে মানে কিছুই ছিল না বলা যায়। ঠাকুর বাড়ির ছেলে মেয়েরা শিশুকালে কাদের অধীনে থাকতেন? কাদের অধীনে থাকতেন? এখনই বলা হয়েছে চাকরদের শাসনের অধীনে থাকতেন। 5 নম্বর যে প্রশ্নটা নেওয়া আছে যে শৈশবে কবিদের দিন কাটাতো কোথায়? না, শৈশবে কবিদের দিন কাটাতো বাড়ির দোতলার দক্ষিণ পূর্ব কোণের ঘরে চাকরদের মহলে দিন কাটাতো। এটা মূল সারাংশ তো আমরা আলোচনা করেছি। এবারে চীনা বট গাছটি কোথায় ছিল? এই যে চীনা বট গাছটি কোথায় ছিল? তো এটার সঠিক উত্তর হবে যে কবি যে ঘরে থাকতেন তার জানালার নিচে ঘাট বাঁধানো পুকুরের পূর্ব দিকের গায়ের প্রাচীরে চীনা বট গাছটি ছিল। এরপরে যেটা নেওয়া হয়েছে প্রশ্ন সেটা হচ্ছে যে শৈশব অবস্থায় কবিকে ঘরের একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে গন্ডি কেটে দিত কে? তো এটা এখনই একবার এমসিকিউ তো আলোচনা করেছি, শ্যাম নামের যে চাকর ছিল,
ঠিক আছে, এই শ্যাম নামের যে চাকর ছিল সেই গণ্ডি কেটে দিত। পুষ্করিণী নির্জন হয়ে গেলে কবির সমস্ত মনকে অধিকার করতো। পুষ্করিণী মানে কি, এখনই বলা হলো, পুকুর মানে পুষ্করিণী। তো কি হতো তখন না, পুষ্করিণী নির্জন হয়ে গেলে কবির সমস্ত মনকে অধিকার করে নিত প্রকাণ্ড চীনা বট গাছের তলাটা। এরপরে যে 9 নম্বর প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে শিশু বয়সে বিশ্ব প্রকৃতিকে কবি কোথায় থেকে দেখেছেন। তো শিশু বয়সে বিশ্ব প্রকৃতিকে কবি আড়াল আবডাল থেকে দেখেছেন। তো এটা মূল প্রবন্ধে উল্লেখ করা আছে, ঠিক আছে, যে আড়াল আবডাল থেকেই তিনি দেখেছেন, তিনি সরাসরি প্রকৃতির বুকে যেতে পারেনি, কেননা বাড়িতে বন্ধ থাকতেন। এবারে 10 নম্বরে যেটা এখানে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে ছুটির দিনে সুযোগ পেয়ে কবি কোথায় যেতেন। এখন এই সেন্সটাতে বলা হলো যে ছুটির দিনে সে সুযোগ পেলে সেই তাদের বাড়ির যে উত্তরে যে গোলা বাড়ি ছিল সেখানে গিয়ে উপস্থিত হতো। এরপরে 11 নম্বরে যেটা আছে যে বড় হয়ে রবীন্দ্রনাথ তার যখন ছেলে